আজকের আলোচনার বিষয়বস্তু বেশ বেশ মৌলিক, কিন্তু আমার মনে হয় অত্যন্ত জরুরি। অণুগুলো কিভাবে একদম আণবিক স্তরে একে অপরের সাথে জুড়ে থাকে। আমরা ডক্টর চিন্ময় পালের একটা লেখা আণবিক স্তরে বন্ধন প্রক্রিয়া, সেটার উপর ভিত্তি করে কথা বলবো। আমাদের চেষ্টা থাকবে এই জরুরি জৈব রাসায়নিক প্রক্রিয়াটার মূল বিষয়গুলো একটু সহজ করে বোঝা। জীবনের একদম গোড়ার দিকে যদি তাকাই, এই প্রশ্নটা তো মনে আসেই। মানে এই যে কোটি কোটি অণু, এরা ঠিক কিভাবে একে অপরকে চিনে নেয়, কিভাবে সংযোগ করে, আর একসাথে থাকেই বা কি করে? হ্যাঁ, এই প্রক্রিয়াটাকেই তো আমরা বলি আণবিক বন্ধন। আর জীববিজ্ঞানের প্রায় প্রায় সবকিছুই এর উপর নির্ভরশীল। মানে আমাদের শরীরের এনজাইমগুলো যেভাবে কাজ করে, কিংবা ধরুন ডিএনএ যেভাবে নিজের কপি তৈরি করে, সবকিছুর মূলে কিন্তু এই বন্ধন। আচ্ছা, ডক্টর পালের লেখা অনুযায়ী যদি বলি, এই আণবিক বন্ধন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কি আঠার মতো কিছু? ঠিক আঠা বলা যাবে না, তবে হ্যাঁ, কাছাকাছি ধারণা। এটা আসলে দুটো বা তারও বেশি অণুর মধ্যে খুব খুব নির্দিষ্ট একটা ইন্টারঅ্যাকশন, একটা বোঝাপড়া বলতে পারেন, যার ফলে তারা একসঙ্গে এসে একটা স্থিতিশীল যৌগ বা কমপ্লেক্স তৈরি করে। আর এই ইন্টারঅ্যাকশনগুলো প্রধানত হয় নন কোভ্যালেন্ট শক্তির মাধ্যমে, মানে দুর্বল কিছু রাসায়নিক শক্তি। নন কোভ্যালেন্ট শক্তি? ও, এটা একটু বুঝিয়ে বলবেন। কি ধরনের শক্তি এগুলো? অবশ্যই। দেখুন, কোভ্যালেন্ট বন্ড যেমন ইলেকট্রন শেয়ার করে তৈরি হয়, বেশ শক্তিশালী হয়, হুম। এগুলো তেমন নয়। নন কোভ্যালেন্ট শক্তিগুলো বেশ দুর্বল। যেমন ধরুন হাইড্রোজেন বন্ড। জলের অণুগুলো যে একসাথে থাকে, তার পেছনে এটা একটা বড় কারণ। অনেকটা দুটো হালকা চুম্বকের আকর্ষণের মতো। আবার ধরুন স্থির তড়িৎ আকর্ষণ আছে, ভ্যান্ডার ওয়ালস শক্তি। এগুলো খুব দুর্বল আকর্ষণ। আর একটা জরুরি জিনিস হলো হাইড্রোফোবিক প্রভাব। হাইড্রোফোবিক? হুম, মানে জল বিকর্ষী? একদম। তেল আর জল যেমন মেশে না, অণুদের জগতেও সেরকম কিছু ব্যাপার ঘটে। কিছু অণু জলকে এড়িয়ে চলে, ফলে তারা নিজেদের মধ্যে কাছাকাছি আসতে বাধ্য হয়। এটাও এক ধরনের চালিকা শক্তি। বাহ! তার একা একা শক্তিগুলো খুব দুর্বল, কিন্তু যখন একসাথে কাজ করে তখন খুব শক্তিশালী আর নিখুঁত বন্ধন তৈরি করতে পারে। এটা তো দারুণ ব্যাপার। ঠিক তাই। মজার ব্যাপার হলো এই শক্তিগুলো একা একা খুবই খুবই দুর্বল, কিন্তু যখন ঠিকঠাকভাবে সঠিক জায়গায় অনেকগুলো একসাথে কাজ করে, তখন এদের সম্মিলিত শক্তিটা এতটাই স্পেসিফিক আর জোরালো হয় যে ঠিক দুটো নির্দিষ্ট পার্টনার অণুই একে অপরের সাথে জুড়ে যায়, অন্য কেউ নয়। ডক্টর পালের লেখাতে এই বন্ধন প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য তো কিছু মডেলের কথাও বলা হয়েছে, তাই না? যেমন ওই লক এন্ড কি মডেল, তালা চাবি, ওটা তো বেশ পরিচিত নাম। হ্যাঁ হ্যাঁ, লক অ্যান্ড কি মডেলটা ক্লাসিক্যাল। মানে এটা বোঝার জন্য খুব সহজ। কিন্তু এখনকার গবেষণা বলছে এটা আসলে একটু একটু বেশি সরল। সরল কেন? কারণ অণুগুলো তো একেবারে পাথরের মতো অনড় বা স্থির নয়। ওদের মধ্যে বেশ খানিকটা নমনীয়তা থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে। তো এই লক অ্যান্ড কি মডেল সেই নমনীয়তার ব্যাপারটা ঠিক ধরতে পারে না। ও, আচ্ছা আচ্ছা, তাহলে আরও বাস্তবসম্মত মডেল নিশ্চয়ই আছে। হ্যাঁ, অবশ্যই। এখন দুটো মডেল খুব বেশি আলোচিত হয়। একটা হলো ইনডিউসড ফেট। ইনডিউসড ফেট মানে? মানে হলো যখন একটা অণু, যাকে আমরা লিগ্যান্ড বলি, সেটা এসে আরেকটা অণু রিসেপ্টরের বন্ধনস্থানে বসে, তখন ওই রিসেপ্টরটা বন্ধনস্থানটা নিজের আকার একটু বদলে নেয়। লিগ্যান্ডের আকার অনুযায়ী নিজেকে একটু অ্যাডজাস্ট করে নেয় আর কি, যাতে আরও ভালোভাবে ফিট করতে পারে। ইন্টারেস্টিং। অনেকটা নরম গদিতে বসলে যেমন হয়। হ্যাঁ, অনেকটা সেরকমই। আরেকটা মডেল হলো কনফরমেশনাল সিলেকশন। কনফর্মেশনাল সিলেকশন, সেটা আবার কি? এটা আরও একটু অন্যরকমভাবে দেখে। এই মডেলে বলা হয় রিসেপ্টর অণুটা একা থাকতেই কিন্তু স্থির থাকে না। সে ক্রমাগত নিজের সম্ভাব্য বিভিন্ন আকারে, কনফরমেশনে বদলাতে থাকে, ভাইব্রেট করতে থাকে। যখন লিগ্যান্ড আসে, সে এই বিভিন্ন আকারগুলোর মধ্যে থেকে তার জন্য যেটা সবচেয়ে উপযুক্ত, তার পছন্দের আকার, সেটাকে খুঁজে নেয়, তার সাথে যুক্ত হয়ে সেটাকে স্থিতিশীল করে ফেলে। বাহ! তা এই পরের মডেলগুলো অণুর যে স্বাভাবিক নমনীয়তা বা গতিশীলতা, সেটাকে অনেক ভালোভাবে ব্যাখ্যা করে। একদম। ডক্টর পালের লেখাতেও এই ফ্লেক্সিবিলিটির গুরুত্বের কথা কিন্তু বলা হয়েছে। এই যে অণুগুলো পাথরের মতো নয়, বরং কিছুটা নরম, বদলাতে পারে, এই ধারণাটা খুব জরুরি। বেশ, এই যে বিভিন্ন মডেলের কথা জানা গেল, বা নন কোভ্যালেন্ট শক্তির ধারণা,
এগুলো তো গেল থিওরি, কিন্তু বিজ্ঞানীরা এই জ্ঞানটা বাস্তবে কিভাবে কাজে লাগান? মানে এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি? ওহ, এর প্রয়োগ তো বিশাল। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র যদি বলেন, সেটা হলো ঔষধ ডিজাইন, ড্রাগ ডিজাইন। বিজ্ঞানীরা এই আণবিক বন্ধনের খুঁটিনাটি জ্ঞান ব্যবহার করেই এমন ঔষধ তৈরির চেষ্টা করেন, যা আমাদের শরীরের নির্দিষ্ট কোনো প্রোটিন, যেটা হয়তো কোনো রোগের জন্য দায়ী, ঠিক সেটার সাথেই খুব ভালোভাবে আর খুব নির্দিষ্টভাবে যুক্ত হতে পারে। আচ্ছা, মানে টার্গেটেড থেরাপি। ঠিক তাই। লক্ষ্য থাকে ওষুধটা যেন শুধু ওই টার্গেট প্রোটিনের সাথেই বাঁধে, অন্য কোথাও গিয়ে অবাঞ্ছিত বিক্রিয়া না করে। এতে কি হয়, ওষুধের কার্যকারিতা বাড়ে আর সাইড এফেক্টস মানে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কমে যায়। হুম, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। কার্যকারিতা বাড়ানো আর পার্শ্ব প্রতিক্রিয়া কমানো। আর অন্য কোনো ক্ষেত্র? এছাড়া ধরুন এনজাইম ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগে, মানে প্রয়োজন অনুযায়ী এনজাইমের গঠন বা কাজ পরিবর্তন করা। আর বায়োসেন্সর তৈরিতেও এর ভূমিকা আছে, যেগুলো খুব নির্দিষ্ট কোনো জৈব অণু শনাক্ত করতে পারে। বুঝতে পারলাম। কিন্তু যদি এই বন্ধন প্রক্রিয়াটা ঠিকমতো কাজ না করে, মানে যদি কোনো গোলমাল হয় এতে? হ্যাঁ, সেটাই একটা বড় চিন্তার বিষয়। অস্বাভাবিক বা ত্রুটিপূর্ণ আণবিক বন্ধন কিন্তু অনেক অনেক মারাত্মক রোগের মূল কারণ হতে পারে। যেমন ধরুন, ডক্টর পালের লেখাতেও উল্লেখ আছে, কিছু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় যে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য জরুরি কিছু প্রোটিন তারা নিজেদের মধ্যে অস্বাভাবিকভাবে বা অতিরিক্ত শক্তিশালীভাবে জুড়ে যাচ্ছে। ফলে কোষ বিভাজনটা নিয়ন্ত্রণে থাকছে না, অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। ভাইরাসের ক্ষেত্রেও কি এই বন্ধনের ভূমিকা আছে? অবশ্যই আছে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন ধরুন এইচআইভি ভাইরাস বা এই যে সাম্প্রতিক কোভিড-19 হলো, SARS-CoV-2 ভাইরাস, এরা আমাদের কোষে ঢোকার জন্য কি করে? এরা আমাদের কোষের বাইরের দিকে থাকা মানে কোষ পর্দায় থাকা নির্দিষ্ট কিছু প্রোটিনের সাথে আগে আবদ্ধ হয়। যেমন কোভিড-19 ক্ষেত্রে ভাইরাসের ওই যে কাঁটার মতো স্পাইক প্রোটিন, ওটা আমাদের কোষের AC2 রিসেপ্টর বলে একটা প্রোটিন আছে, সেটার সাথে খুব নির্দিষ্টভাবে আটকে যায়। এই বন্ধনটা না হলে ভাইরাসটা কোষে ঢুকতেই পারত না। ও, তার মানে এই যে ক্ষতিকর বন্ধন বা মিথস্ক্রিয়া, এগুলোকে যদি কোনোভাবে আটকে দেওয়া যায়, তাহলেই তো রোগের চিকিৎসা সম্ভব। একদম ঠিক পয়েন্ট। এটাই তো চিকিৎসার একটা প্রধান কৌশল। অনেক ওষুধ বা অ্যান্টিবডি এভাবেই ডিজাইন করা হয়। তারা গিয়ে ওই নির্দিষ্ট ক্ষতিকর বন্ধনটাকে ব্লক করে দেয় বা বাধা দেয় বা ভেঙে দেয়, ফলে রোগের প্রকোপ কমে। তাহলে পুরো আলোচনাটা শুনে আমার যা মনে হচ্ছে, এই যে আণবিক স্তরের বন্ধন প্রক্রিয়া, এটা যেন আক্ষরিক অর্থেই জীবনের নিজস্ব সাংকেতিক ভাষা, তাই না? প্রত্যেকটা ইন্টারঅ্যাকশনই যেন এক একটা গল্প বলছে, জৈবিক কার্যকলাপের, সংকেত পাঠানোর, নিয়ন্ত্রণের। বিষয়টা ঠিক সেরকমই। জীবনের প্রতিটা ধাপ, প্রতিটা প্রক্রিয়া, সুস্থতাই হোক বা অসুস্থতা, সব কিছুর পেছনেই রয়েছে এই আণবিক মিথস্ক্রিয়ার সূক্ষ্ম খেলা। আর এখানেই কিন্তু একটা গভীর প্রশ্ন উঠে আসে। ডক্টর পালের লেখার শেষেও এই ইঙ্গিতটা আছে। ভবিষ্যতে যদি আমরা এই আণবিক বন্ধন প্রক্রিয়াগুলোকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করি, মানে আরও সূক্ষ্মভাবে, আরও নিখুঁতভাবে, হয়তো একেবারে ইচ্ছে মতো ডিজাইন করার ক্ষমতা, তাহলে ভাবুন তো রোগ নির্ণয় আর চিকিৎসার জগতে কি অংশ না ভাবনীয় পরিবর্তন আসতে পারে। এটা নিয়ে কিন্তু ভাবনার অনেক অবকাশ আছে।